আসসালামু আলাইকুম। আমি জাহিদ। মায়াবাই ভৌতিকতার একটি নতুন সেগমেন্ট ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনারা শুনতে পারবেন মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা কালো জাদু উপন্যাসটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বটি। আপনাদের উদ্দেশ্যে আমরা জানাতে চাই যে আমরা এই উপন্যাস থেকে কিছু সংবেদনশীল তথ্য এবং কিছু সংবেদনশীল অধ্যায় আমরা বাদ দিয়ে এই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা যারা আসল বইটি পড়েছেন তারা জানবেন যে আমরা কোন কোন অংশগুলো বাদ দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা কালো জাদু উপন্যাসটির শেষ পর্ব। সেই থেকেই কালো জাদুর চর্চা শুরু হলো। এরপর আর সেটা থেমে থাকেনি। তবে আগে যা ছিল প্রকাশ্য এখন তা হয়ে গেল গোপনীয়। পুরনো সভ্যতা যেসব দেশে ছিল সেগুলো প্রায় সব জায়গাতেই হারত মারতের উল্লেখ আছে। প্রাচীন আর্মেনিয়ায় হরত মরত নামে দুই সহযোগী দেবতা ছিল। পারস্যেও এদের পুজো করা হতো। এদের নাম ছিল হরভাত ও আমেরতাত। বহুকাল আগে ফেরাউনের সাম্রাজ্যে প্রধান দুই জাদুকর ছিলেন, জেনেস ও জামরেস। ধারণা করা হয় মুসা নবীর সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল এদেরই, হারত মারত ওই জেনেস এবং জামরেস। এতক্ষণ ধরে মৃণাল বাবুর লেকচার শুনে যাচ্ছিল অমল। ভেতরে ভেতরে সে বিরক্ত। বাবু কিছুটা বস দিতে জিজ্ঞেস করলো, আপনার জাদু শেখার কী হলো সেটা তো বললেন না। মৃণাল বাবু বললেন, সে প্রসঙ্গে আসছি। কুকুরের ছবি আঁকতে গিয়ে দেখলাম আমার আঁকার হাত ভালো। বাবা ড্রয়িং মাস্টার রেখে দিলেন। চারুকলার শেষ বর্ষের এক ছাত্র, নাম হিমেল ভট্টাচার্য। এই হিমেলের কাজ ছিল হিন্দু পুরাণে যেসব কাহিনী আছে সেগুলো চিত্রায়ন করা। যেমন যুগে যুগে ইতালির নাম করা শিল্পীরা বাইবেলের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ছবি আঁকত। ছবি আঁকতে হলে যে ঘটনার উপর ভিত্তি করে ওটা আঁকা হবে সেটা খুব ভালো করে জানতে হয় কিংবা পড়ে নিতে হয়। গুরু যা করে শিষ্যকেও সেটাই কম বেশি করতে হয়। হিন্দু পুরাণে বগলামুখী নামে এক দেবীর উল্লেখ আছে। এ এক বিচিত্র দেবী। যত ধরনের তন্ত্র সাধনা আর কালো জাদু আছে সেগুলো প্রায় সবটাই এই দেবীর নিয়ন্ত্রণে। এ সব কিছু হলুদ রঙের, এমনকি যে পদ্ম ফুলের উপর এই দেবী অধিষ্ঠিত সেটাও। পদ্ম ফুল যে হ্রদে ভাসছে সেই জলও হলুদ। এই কারণে এর নাম হয়েছে পীতাম্বর মা। বগলামুখীর আসল নাম বগলামুখী, সোজা বাংলায় যাকে বলে ঘোড়ার লাগাম পরা মুখ। প্রাগৈতিহাসিক কালে শিবের পিঠ থেকে জন্মানোর পর হলুদ সরোবর থেকে উঠে আসে এই দেবী। একবার মহাজাগতিক এক কৃষ্ণ ঝড়ের কবলে পড়ে ভগবানের সব সৃষ্টি লাঠে উঠে যাচ্ছিল। তখন বগলামুখী এসে পৃথিবীকে চিরতরে লুপ্ত হওয়া থেকে রক্ষা করেছিল। আলো আধার, শব্দ নিঃশব্দ, আধ্যাত্মিক পৈশাসিক আর ভালো মন্দের বর্ডারে এর অবস্থান। ৩৩ কোটি দেব দেবীর ভেতর এর সঙ্গে মিল আছে শুধুমাত্র ছিন্নমস্তার। এই ছিন্নমস্তা দেবী কালীর 10 রূপের একটা। খুবই রহস্যময় ছিন্নমস্তা। পুরাণে অনেক বর্ণনা টর্ণনা পরে হিমেল স্যার ছিন্নমস্তার ছবি এঁকেছিলেন। তবে ওই ছবি একবার দেখলে যে কারো সারা জীবন মনে থাকবে। ছবিটি ছিল এরকম: দেবীর বাঁ হাতে পিচাসের জিভ, ডান হাতে শাল কাঠের শক্ত লাঠি। ছিন্নমস্তা নিজেই নিজের মাথা কেটে এক হাতে ধরে রেখেছে, অন্য হাতে সাপের জিভের মতো 2 মাথাওয়ালা খঞ্জর। কাটা গলা থেকে 3টে ধারায় ঝর্ণার মতো রক্ত বেরিয়ে আসছে। দেবীর 2 পাশে দাঁড়ানো 2 পিচাসী, কাটা মাথা আর 2 পিচাসিনী পান করছে সেই রক্ত। দেবী দাঁড়িয়ে আছে একজোড়া যুবক যুবতীর ওপরে। ফর্সা ধবধবে স্বাস্থ্যবতী যুবতীর উপরে মাথায় মুকুট আর হাতে বাজুবন্ধ পরা কালো কুচকুচে দিগম্বর যুবক নিচে। যুবক ধরেছে যুবতীর গলা। এরা এক ত্রিভুজ কোণের মধ্যে অবস্থান করছে। ত্রিভুজটা আঁকা হয়েছে একটা বৃত্তের মধ্যে। বৃত্তটা আবার সাদা গোলাপি বড় একটা পদ্ম ফুলের উপর আঁকা। পিচাসীদের একজন ধবধবে সাদা, অন্যজন ঘোর কালো। এদের মাথার উপর আকাশে উঠছে দুটো দুটো করে 4টে শকুনি। দেবী এবং পিচাসীদের গলায় নরমুণ্ডের মালা। পিচাসীদের এক হাতে সাদা মাটির গামলা, অন্য হাতে 2 মাথাওয়ালা খঞ্জর। দেবী বা পিচাসী পুরোপুরি নগ্ন, রক্তে মাখামাখি দেবীর বুক আর পেট।
সেই রক্ত উরুসন্ধি বেয়ে গড়িয়ে গড়িয়ে টপটপ করে পড়ছে। পুরো ব্যাপারটি ঘটছে কৃষ্ণপক্ষের মাঝরাতে একটা শ্মশান ঘাটে। স্যারের আঁকা বগলামুখী আর ছিন্ন মস্তার ছবি দেখার পর এদের সম্পর্কে জানার আগ্রহ হলো। মনে হলো জাদুবিদ্যা শিখতে হলে এদের অনুগ্রহ অবশ্যই দরকার। এই দেবীদের ব্যাপারে যেখানে যা লেখা আছে পড়তে শুরু করলাম, অর্থাৎ কিভাবে এদের আরাধনা করা যায় সেইটাই জানা। বগলামুখী নিজস্ব মন্দির নেই বললেই চলে। দক্ষিণ ভারতের কর্ণাটকে আদ্যিকালের এক মন্দির কমপ্লেক্সে ছোট্ট একটা অংশে এই দেবীর অধিষ্ঠান। ছিন্নমস্তার মন্দিরেরও এই একই অবস্থা। আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে ছিন্নমস্তার সাধনপীঠ। তখন পাকিস্তান আমল। বাবা আমার পিড়াপিড়িতে রাজি হলেও কর্ণাটক কিংবা আসামের গুয়াহাটিতে যাওয়া সম্ভব হয়নি। ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হওয়া। বাবা রাজি হলেন না। তার ইচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়ে যুক্তরাষ্ট্রে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি। সাবজেক্টের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। আমি ভর্তি হলাম টুলেন ইউনিভার্সিটিতে, পর্দাদার আমলের তৈরি 200 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়। সাবজেক্ট ডিসিপ্লিনের অভাব নেই। প্রথম সেমিস্টার ফাইন আর্টসে ক্লাস করলাম। দ্বিতীয় সেমিস্টারে উঠে ডিসিপ্লিন বদলে ভর্তি হলাম কম্পারেটিভ রিলিজিয়ান স্টাডিজে। এর পেছনে ছোট্ট একটা ঘটনা আছে। নিউ অরলিন্সের আবহাওয়া বাংলাদেশের মতোই, তবে ডিসেম্বরের শেষ দিকে মাঝে মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। আমার ক্লাস শুরু হয়েছিল অগাস্টের শেষে। ডিসেম্বরের শেষ দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে, ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি। একদিন শুক্রবার দুপুর 12টা থেকে 4 ঘন্টার পরীক্ষা দিয়ে ডর্মে ফিরেছি। ভাবলাম ক্যাফেটেরিয়া থেকে এক কাপ কফি কিনে খাই। যে বিল্ডিংয়ে এই ক্যাফে, সেখানে গিয়ে দেখি রড লাইটের আলোয় হা হা করছে ক্যাফে, একটা লোকও নেই। শুক্রবার বলে কথা, উইকেন্ড শুরু। 5টা বাজতে না বাজতেই সবাই যে যার বাড়ি ফিরে গেছে। ক্যাম্পাস থেকে বেরিয়ে আবার যখন রাস্তায় নামলাম তখন কর কর বাজ পড়ছে। শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। এ কাল বৈশাখেরও বাবা। আধার হয়ে এলো চারদিক, যেন সূর্যগ্রহণ চলছে। 400 বছরের প্রাচীন শহর নিউ অরলিন্স। কবল, স্টোন রাস্তা, অসংখ্য গলি ঘুপছি। বাড়ি ঘর ওই 400 বছর আগে যেমন ছিল এখনও বলতে গেলে তেমনই আছে, ভাঙা হয়নি কিছু। যখন যতটুকু দরকার মেরামত করেই চালানো হচ্ছে। আমেরিকানদের কাছে নিউ অরলিন্স ভূত পিচাসদের শহর। এখানকার মোড়ে মোড়ে উইচক্রাফট বা ডাকিনী বিদ্যার চর্চা হয়। গভীর রাতে চলে পিচাস সাধনা। ওখানকার শহরগুলোতে ধুলোবালি নেই, তারপরও বাতাসের তোরে চোখ খোলাই যাচ্ছে না। মূল রাস্তা বিরাট চওড়া, কিন্তু হলে কি হবে, রাস্তা পেরোলেই মিসিসিপি নদী, চওড়া পদ্মার সমান। পুলের কাছেই কলকল করছে জল। এইরকম ঝড়ের সময় নদীতে বান ডাকে, তখন ওদিকে যাওয়া মানা। মার্ক টোয়েনের সব বইয়ে এই নদীর ভয়াবহতার কথা আছে। বড় রাস্তা ছেড়ে ঢুকলাম গলির ভেতরে। মাথা নিচু করে দৌড়াচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি কিচ্ছু জানি না। তখন পর্যন্ত ওই শহরে কিছুই চিনি না। যাই হোক, গলির ভেতরে ঝড়ের তাণ্ডব কম। ভিজে সব করছে সারা গা, কোনো এক জায়গায় না থামলেও নয়। হঠাৎ সামনে দেখলাম লোহার খুঁটিওয়ালা চওড়া একটা বারান্দা। বারান্দা পেরিয়ে কাছের জানালা দরজা, ভেতরে আলো জ্বলছে। কোনো কিছু না ভেবেই দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। বুঝতে পারলাম এটা একটা উন্নত মানের পাব। বাইরে এত যে প্রলয় কাণ্ড, অথচ ভেতরে পুরো মহাশ্মশান। না কোনো শব্দ, না কোনো বাতাস। একদিকে চওড়া কাউন্টারওয়ালা বার, অন্যদিকে সাদা টেবিল ক্লথে ঢাকা 4 জন বসার জন্য ছোট ছোট ডায়মন্ড শেপড টেবিল। প্রায় 15-20 জনের মতো লোক বসে আছে টেবিলগুলো ঘিরে। স্যুট টাই পরা মাঝবয়সী এক লোক ব্ল্যাকবোর্ডের সামনে রেস্টরুমের পেছনে দাঁড়িয়ে কথা বলছে। ওভারহেড ল্যাম্পে আলোয় বক্তা এবং বার দুটোই আলোকিত, হলে বাকিটা প্রায় আধার। খুবই কমন দৃশ্য। শহরে এখানে সেখানে এরকম অনেক পাব আছে। বিতর্কিত সব বিষয় নিয়ে পণ্ডিতেরা এইসব জায়গায় লেকচার দেন। বাছাই করা কিছু অডিয়েন্সই শুধু এই ধরনের লেকচার শুনতে আসে। অডিয়েন্সের পেছনের দিকে বাথরুম, সেখানে গিয়ে গা মুছে পেছন দিকের একটা চেয়ারে বসলাম। দর্শক ডিঙ্গিয়ে বারে গিয়ে ড্রিঙ্ক আনার সাহসী হলো না। লেকচার হচ্ছে প্রাচীনকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ধর্ম নিয়ে।
সেকালে ধর্ম আর জাদুর ভেতরে পার্থক্য ছিল না বললেই চলে। শেষ দিকে লেকচার চলে গেল কালো জাদুর রিচুয়ালিস্টিক দিকগুলোতে। পশ্চিমা দেশের পণ্ডিতদের অন্যতম গুণ হলো যে যে বিষয় নিয়ে তারা পড়াশোনা করে সেই বিষয়ে তাদের জ্ঞান হয় অসাধারণ। ফাঁকিযোগী কিংবা জোড়াতালি দৃষ্টান্ত বিরল। লেকচার যা হলো তার বেশিরভাগই বুঝতে পারলাম না, তবে যেটুকু বুঝলাম মুগ্ধ হয়ে গেলাম তাতেই। এই অধ্যাপকের নাম সিরাস ইসকারিয়াত, কম্পারেটিভ রিলিজিয়ান ডিসিপ্লিনের ফ্যাকাল্টি। ভদ্রলোকের ভক্ত হয়ে গেলাম। তারই পরামর্শে বদলালাম ডিসিপ্লিন। 3 বছর পড়ার পর শুরু হলো গবেষণা। বিষয় ক্লাসিক্যাল যুগের ধর্ম। ল্যাটিন এবং পুরনো গ্রিক ভাষা আগেই শিখতে হয়েছে। অধ্যাপক বললেন অ্যারামিক ভাষাটাও রপ্ত করতে। 2000 বছর আগে হারিয়ে যাওয়া এই ভাষা দারুণ কঠিন। এ হলো যীশুখ্রিস্ট যে ভাষায় কথা বলতেন সে ভাষা। অধ্যাপককে বললাম অ্যারামিক শেখা আমাকে দিয়ে হবে না। ভদ্রলোক তখন আমাকে একটা শর্ত দিলেন। বলেন ওই ভাষা না শিখেও গবেষণা চালিয়ে যেতে পারি সেটি তিনি দেখবেন, তবে তার বিনিময়ে তাকে বিশেষ কাজে সহায়তা করতে হবে। ভদ্রলোক ব্ল্যাক আর্টের চর্চা করতেন। হাতে কলমে কৃষ্ণ জাদু চর্চাই হলো এর আসল নাম। অসম্ভব জ্ঞানী সিরাস, সেই সঙ্গে ভীষণ ধূর্ত এবং চালাক। আমার উদ্দেশ্য প্রথম থেকেই আঁচ করতে পেরেছিলেন সে। প্রয়োজন ছিল আমাকে শুধু বাজিয়ে নেওয়ার। তার জন্যে 3 বছর যথেষ্ট সময়। নিউ অরলিন্সে ভুডুর চর্চা ব্যাপক। 200 বছর আগে মেরি লেবো নামে এক আধা ফরাসি আধা আমেরিকান মহিলা ভুডুর কর্ণধার হয়ে দাঁড়ায়। এ এত বিখ্যাত ছিল যে একে আজও ভুডু কুইন বলা হয়। আমি প্রথমে ভেবেছিলাম প্রফেসর আমাকে এইসব কর্মকাণ্ডের ভেতর জড়াবেন। পরে বুঝতে পারি ভুডু অনেক নিচু স্তরের আফ্রিকান ব্ল্যাক আর্ট। অশিক্ষিত আধা শিক্ষিত লোকজন ভুডু নিয়ে মাতামাতি করে। বান মারা এবং পছন্দের রমণী হাসিল করাতেই ভুডু সীমাবদ্ধ। এর থেকে বেশি কিছু ভুডু থেকে পাওয়া সম্ভব না। সিরাস যেটা করতেন সেটা হলো 1000 বছর আগে হারিয়ে যাওয়া আসল ব্ল্যাক আর্টের অনুশীলন। তিনি নৈবেদ্য দিতেন দেবী হেকাটি এবং পিচাস লিওনার্দোকে। বহুকাল আগে তুরস্কের দক্ষিণে লিজিয়া নামক এক জায়গা ছিল। হাজারে হাজারে খোঁজা বা নবপুরুষ কৃতদাস বাস করতো সেখানে। নানা জায়গা থেকে সক্ষম যুবকদের ধরে লিজিয়ায় এনে তাদেরকে নৃশংসভাবে খোঁজা করে দেওয়া হতো। বাধ্য করা হতো চিরকালের জন্য নপুংসকের জীবন বেছে নিতে। এইসব যুবকের কান্না আর অভিশাপ ভারী হয়ে থাকতো লিজিয়ার আকাশ। এই খোঁজারাই প্রথম দেবী হেকাটির মন্দির তৈরি করে। হেকাটি জাদু মন্ত্র আর ডাকিনী বিদ্যার একচ্ছত্র মালকিন। এর জন্মই হয়েছে কৃষ্ণ জাদু চর্চা যারা করে তাদের সাহায্য করার জন্য। লিজিয়ার খোঁজারা বিশ্বাস করত হেকাটিকে তুষ্ট করতে পারলে যৌন ক্ষমতা ফিরে পাওয়া যাবে। না পাওয়া গেলেও দেবী অন্যভাবে যৌন সম্ভোগের আনন্দ পাইয়ে দেবে। এর আরাধনার শুরুটা খোঁজারা করলেও পরে সক্ষম অক্ষম যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাই পুজো দিতে শুরু করে। উদ্দেশ্য দীর্ঘ জীবন ও অঢেল সম্পদ লাভ। এর 300 বছর পর হেকাটির মন্দির ছড়িয়ে পড়ে মেডিটেরিয়ানের দক্ষিণে সবগুলো দেশে, পূর্বে সিরিয়া থেকে পশ্চিমে কার্থেজ অর্থাৎ লিবিয়া পর্যন্ত। এবং এই কাজটার কৃতিত্ব দিতে হবে ব্যাকট্রিয়া বা সেন্ট্রাল এশিয়ার সম্রাট আগাথোক্লিসকে। আগা নামটি এর কাছ থেকেই এসেছে। আসে এক কাহিনী, অন্যদিন বলবো। তবে সিরাস এখানেই থেমে থাকেননি। তিনি লিওনার্দোকে খুশি করার চেষ্টা করতেন। লিওনার্দোর পুজো বেশিরভাগই জার্মানিতে হয়। এই পিচাস ওখানকার ডাইনিদের দণ্ডমূর্তের কর্তা। যত উইচক্রাফট সবই এই শিক্ষা দেয়। লিওনার্দের দেহ মানুষের, মুখ মাথা 3 শিংওয়ালা ছাগলের। লিওনার্দের পেছনে ঘোড়ারে মানুষের মুখের মতো মুখ আছে। পূজারীদের ডাকে সাড়া দিয়ে বনের ভেতর আবির্ভূত হলে লিওনার্দ প্রথমে পেছন ফিরে দাঁড়ায়। ডাইনিরা তখন তাকে তুষ্ট করার কর্মকাণ্ড শুরু করে। প্রিন্স ভ্লাদ বা ড্রাকুলাও তার পুজো করত। লিওনার্দের পুজোর একটা অবিচ্ছেদ্য অংশ ছিল যৌন মিলন। সব ডাইনিকে এর ডাকায় সাড়া দিতে হয়। লিওনার্দো ভোগ করার পরেই কেবল তার পুরুষ অনুসারীরা পুজোর জায়গায় ডাইনিদের সঙ্গে মিলিত হতে পারে। তবে নারী সম্ভোগের জন্য লিওনার্দোকে মানুষের দেহ ধারণ করতে হয়। এ দেহ নিতে হলে এমন এক যুবকের হতে হবে যা আগে কখনো কোনো নারী সঙ্গম করেনি।
লিওনার্দের অনুসারীরা এই ধরনের একজন যুবককে ধরে এনে প্রথমে ধুতরার বিষ খাওয়ায়। তারপর লিওনার্দের মূর্তির সামনে ওই তরুণকে নি ডাউন ভঙ্গিতে তার হাঁটুর উপরে দাঁড় করায়। এরপর পেছন থেকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। লিওনার্দো তখন এই মৃতের শরীরে ঢোকে। মৃত যুবকের দেহের বীর্যের শেষ বিন্দু নিঃশেষ না হওয়া পর্যন্ত লিওনার্দো একের পর এক নারী সম্ভোগ করতেই থাকে। এই যৌন মিলনের ফলে কোনো কোনো নারী গর্ভধারণও করে, কিন্তু এইসব প্রসব বেদনা করার পর দেখা যায় সন্তান মৃত। তবে ডাকিনী বিদ্যার চর্চা যারা করে তাদের কাছে মৃত শিশুর লাশ এক অমূল্য জিনিস। সিরাস লিওনার্দের পুজো করতেন তার যৌন লালসা নিবারণের জন্য। সিরাসের অধ্যাপনা ছিল আসলে লোক দেখানো। নিউ অর্লিন্সের সেরা ধনী এই লোক। তার নামে $1 কোটি অফশোর অ্যাকাউন্ট। দারুণ বিলাসবহুল জীবনযাপন করতেন এই ভদ্রলোক। তবে সবই চলতো আড়ালে আবডালে। তার শিকার হতো টিনেজার আর কুমারী মেয়েরা। লাখ লাখ ডলার খরচা হলেও সিরাস নিয়মিত এদের বিছানায় তুলবেনি। আগেই বলেছি, সিরাস ছিলেন ধূর্ত শিরোমণি। তার নীতি হলো একলা চলো রে। অবশ্য তার অধ্যাপনার আরও একটা কারণ ছিল। কালো জাদু চর্চা এক চলমান প্রক্রিয়া। যত বেশি গবেষণা তত বেশি উন্নতি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া দুনিয়া অচল। এতক্ষণ পরে ফাঁক পেয়ে অমল আবার বলল, কিছু মনে করবেন না স্যার, সিরাসের নীতি যদি একলা চলরেই হবে তাহলে আপনাকেই বা নিলেন কেন? আর নেবেনি যদি, তো আপনি ছাড়া আরও তো লোক ছিল, তাই না? অমলবাবু বললেন, অতীতে হয়তো সাহায্যকারী কেউ ছিল, আমার সঠিক জানা নেই। তবে আমাকে বেছে নেওয়ার পেছনে প্রধান কারণ ছিল আমার অদম্য আগ্রহ এবং আমি ভিনদেশি। ওদেশে আমার কেউ নেই। বিদেশি ছাত্র যদি 2-10টা নিখোঁজও হয় তবুও কেউ কেয়ার করবে না। তখন বাংলাদেশ কেবল স্বাধীন হয়েছে, সব কিছু এলোমেলো। ও দেশে গিয়েছিলাম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। আমি আসলে কোন দেশে সেটারই ঠিক নেই। সিরাস এসব জানতেন। আমার চেয়ে উত্তম সহযোগী আর কোথায় পাবেন তিনি? যাই হোক, পুরনো প্রসঙ্গে ফিরে আসি। সিরাসের প্রধান উপাস্য ছিল দেবী হেকাটি। এর মূর্তির দুদিকে 2 পিচাসি, মাথায় মোষের শিংয়ের মতো অর্ধেক চাঁদ, চাঁদের ভেতরে 6 কোণের একটি তারা। দেবীর এক হাতে মশাল, অন্য হাতে চাবি, দাঁড়িয়ে আছে 3 রাস্তার মোড়ে। চাবি হলো সম্পদের প্রতীক, মশাল জীবনের। এর আরাধনা করতে হয় ঘোড়া এবং কুকুরের বলি দিয়ে। শর্ত হলো পুজোর সব আয়োজন করতে হবে 3 রাস্তার মোড়ে রাত দুপুরে। একজনের পক্ষে সব কিছু সম্ভব না। এ কাজে কমপক্ষে 2 জন লাগবে। যে মূর্তির সামনে বড়ি চড়ানো হবে সেটা হতে হবে অতি প্রাচীন। তারপর দরকার জটিল সব মন্ত্র। এই মন্ত্রের ভাষা পৃথিবী থেকে হারিয়ে গেছে বহুকাল আগে। অমল বলল, আপনি সিরাজকে সাহায্য করেছিলেন? মৃণালবাবু বললেন, তা তো বটেই। অমল বলল, ব্যাপারটি খুলে বলবেন? আবার মৃণালবাবু কথা বলতে শুরু করলেন। আজ এ পছন্দই, এর বেশি কিছু জানার আপনার দরকার নেই। এই ভূমিকাটুকু না জানলে পরের কাজগুলোর গুরুত্ব তো বুঝতে পারবেন না। ওটাই এত কিছু বলার কারণ। আজকের মতো বাসে ফিরে রেস্ট নেন, কাল আসবেন। অমল লক্ষ্য করল কথা বলতে বলতে ঘেমে গেছেন মৃণালবাবু। নেতিয়ে পড়েছেন সোফার উপরে। মেসের দিকে রওনা হলো অমল। গুলিস্তানের ছোট পার্কে বসবে কিনা ভাবছে। রেখা নামের মেয়েটার কথাও মনে পড়ছে খুব, কিন্তু সমস্যাও আছে। কামাল দেখে ফেলতে পারে। 3-এ 6 মেলানোতে তার তখন সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। 7-5 ভেবে মেসের দিকে ফিরে গেল অমল। মেসে ফিরতেই অমলের হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন বিনয় বোস। পৃথিবীতে কিছু লোক আছে যারা সব কিছুতে শুধু খারাপটাই দেখতে পায়। বোসবাবু যে দৃষ্টিতে অমলের দিকে তাকালেন সেই দৃষ্টির ভাষা এমন, নিজেই খেতে পাস না, এখন দেখ তোর বাড়ির কিছু চন্নেত্ব হচ্ছে। চিঠিগুলো পড়, তারপর বুঝবি কত পাটে কত দড়ি, যত সব ফকির মিসকিনদার দল। রুমে গিয়ে চিঠি পড়ে অমলের চোয়াল ঝরে পড়ল। তাদের জ্যাঠামশাই মানিকগঞ্জ কোর্টে কেস করেছেন। ঠাকুরদা নাকি মৃত্যুর আগে অমলদের বাড়িসহ 4 বিঘে জমি জ্যাঠার নামে লিখে দিয়ে গেছেন। রেজিস্ট্রি করা, আম্মক্তের নামে আছে। অমলদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা রুজু করেছেন জ্যাঠা।
আপাতত অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। 7 দিনের ভেতর জবাব দাখিল করতে হবে, না হলে একতরফা রায় হয়ে যাবে। নিষেধাজ্ঞার মামলা নানান ফাঁক ফ্যাকড়া থাকে। এ হলো সিঁড়ি ভাঙা অঙ্ক। লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট করে যদি বা অস্থায়ী নাকচ করা যায়, তারপরও স্থায়ী থাকে। আবারও সে সিঁড়ি ভাঙার খেলা। জলের মতো টাকা খরচ, এদিক ওদিক দৌড়াদৌড়ি, কিন্তু তার বিনিময়ে প্রাপ্তি যৎ সামান্য। ওদিকে ছেড়ে দিয়ে বসেও থাকা যাবে না, নইলে ভিটামাটি ছাড়া বেঁচে থাকার সম্ভাবনা কি থাকবেও না 16 আনা। তখন দুঃসংবাদের এখানে শেষ নয়। আমলে ছোট ভাই বিমল ক্ষুদ্র ঋণ নিয়ে বাড়ির পেছনে ব্রয়লার মুরগির খামার করেছিল। সেই সময় আশপাশের অনেকে ব্রয়লার চাষ করে 2 পয়সা কামাচ্ছিল। মাস 6 আগে বার্ড ফ্লু না কি একটা ভাইরাসে সব মুরগি সাবার। কেউ মুরগি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল এবং বলা যায় প্রায় সফলও হয়েছিল, কিন্তু সরকার ওসব কেয়ারই করেনি। যেখানে যা মুরগি ছিল, পুলিশ আর ম্যাজিস্ট্রেট গিয়ে সব মেরে গর্তে ফেলে পুড়িয়ে ছাই করেছে। এখন ক্ষুদ্র ঋণওয়ালার সুদ সহ বকেয়া ফেরত যাচ্ছে। 1 লাখের ভেতর বিমল 50 শোধ করেছিল, এখনও 50 বাকি। সুদের যে হার, তাতে সূর্য কত হয়েছে তা ভগবান জানেন। ওদিকে মায়ের ডায়াবেটিস, শ্যামলের হার্নিয়া অপারেশন। শ্যামল হলো বিমলের ছোট ভাই। দুপুরে কোনো কিছু না খেয়ে শুয়ে পড়ল আমার। অসম্ভব ক্লান্ত লাগছে তার আজ। চোখ খুলে রাখারও শক্তি নেই। পরদিন ভোরে উঠে নাস্তা সেরে হেঁটে হেঁটে তার অফিসে গেল অমল। আসার পথে বিস্তর ভাবনা চিন্তা করছে সে। বাড়ি যাওয়া দরকার, যেটার সঙ্গে কোনো রফা করা যায় কিনা দেখতে হবে। জমি জাতি বেচে অন্তত ঋণটা শোধ করা প্রয়োজন। ঠিক 9টায় গেটের সামনে গিয়ে দাঁড়ালো অমল। তারণ বলল, ম্যাম সাবকা অফিস মে যাইয়ে। মন্দাকিনীর সঙ্গে দেখা হতেই একতারা ফর্ম এগিয়ে নিয়ে এসে বলল, ক্রস মার্ক করার জায়গাগুলোতে আপনার সই লাগবে, ওগুলো নিয়ে স্যারের কাছে যান। ওর সঙ্গে কথা বলে তারপর সই করবেন। বড় হল ঘরটাতে মৃণালবাবু আগের মতোই সোফায় বসেছিলেন। অমলকে ইশারায় বসতে বলল। অমলবাবু, আপনাকে খুব মন মারা দেখাচ্ছে, বাড়ির সব খবর ভালো তো? বলে উঠলেন মৃণাল। ভেতরে ভেতরে চমকে উঠল অমল। লোকটা ভয়ানক বুদ্ধিমান, সব সমস্যা ঝেড়ে ঝুড়ে বলার এখনই সময়। মৃণালবাবুকে সব কিছু খুলে বলল সে। মৃণালবাবু বলল, আমার তো মনে হয় আপাতত 1,00,000 টাকা হলেই চলবে। আপনি চাইলে টাকাটা নিতে পারেন, তবে শর্ত আছে। অমল বলল, কি শর্ত? মৃণালবাবু বললেন, আমি যা যা বলবো আপনাকে সেই মতো কাজ করতে হবে। অমল বলল, আপনার কথা মতোই তো কাজ করছি, নতুন করে আবার কি কাজ করতে হবে? মৃণালবাবু বললেন, পুরো বিষয়টা আপনাকে এখনও বলা হয়নি। সব শুনে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। একবার রাজি হলে আর পেছাতে পারবেন না। অমল চটে যেয়ে বলল, খুন খারাপের ভেতর আমি নেই, অন্য কিছু করতে বলে ভেবে দেখতে পারি। মৃণালবাবু বললেন, আরে না, এইসব কিছু না। অমল উত্তর দিল, আচ্ছা বলুন, কি আপনার শর্ত? মৃণালবাবু বললেন, আপনার জীবন থেকে কিছুটা আয়ু আমাকে দিতে হবে। মৃণালবাবুর এই কথা শুনে আশ্চর্য হয়ে যায় অমল। এ আবার কি শর্ত? আয়ু আবার ধার দেওয়া যায় নাকি? উত্তর দিল অমল। মৃণালবাবু বললেন, হয়তো যায়, হয়তো যায় না, না গেলে নাই। আর যদি যায় তাহলে আপনি আমাকে দেবেন কি না? এ তো মনে হচ্ছে পাগলের শর্ত, উত্তর দিল অমল। মৃণালবাবু বললেন, বাবু আপনি রাজে আছেন কিনা সেইটে বলেন। পাগলের শর্ত না ইন্টেলেকচুয়ালের কন্ডিশন, সেটা শর্ত যে দিচ্ছে তাকে বুঝতে দিন। অমল বলল, ঠিক আছে, শর্ত মানতে রাজি আছি আমি। কয় বছর আয়ু ধার দিতে হবে? মৃণাল বললেন, ধার না, একেবারে দিয়ে দিতে হবে, নন রিফান্ডেবল। অমল বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু কয় বছরের? 10 বছরের, উত্তর দিলেন মৃণালবাবু। অমল বলল, বেশ, তা নয় হলো, কিন্তু আমার 10 বছরের আয়ু কার দরকার? আর নেবে বা যখন আরও বেশি করে নিচ্ছে না কেন? 10 বছর খুব বেশি সময় তো না। মৃণালবাবু বললেন, আপনার আয়ু আপনি দেবেন কিনা আমাকে? এবার অমল সত্যি অবাক হলো। মৃণালবাবুকে খুব হাই লেভেলের পাগল বলে মনে হচ্ছে।
এদেরকে ঠিক পাগল বলা যায় না, এরা হচ্ছে ম্যানিয়াক। কোনো তত্ত্ব একবার যদি বিশ্বাস করে এরা করেছে, তাহলে যত অসম্ভব আর অযৌক্তিক হোক না কেন, সেটা সেখান থেকে তাদের আর ফেরানো যাবে না, এবং তারা সেটা করেও ফেলবে। মন্ত্রের সাধন হোক না হয় শরীরের পাতন, এরা হচ্ছে সেই গোত্রের লোক। মৃণালবাবু বললেন, অমলবাবু, আপনি কি ভাবছেন আমি জানি। ধরে নিন আমি পাগল কিংবা ম্যানিয়াক, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। ভেবে দেখেন, টাকার জন্য মানুষ রক্ত, চোখ, কিডনি, দেহ কত কিছু বিক্রি করছে। জীবন সংশয় হচ্ছে, জীবনহানি হচ্ছে। আপনি শুধু বিক্রি করছেন আপনার আয়ু, তাও 10 বছরের। যত টাকা আপনার জোগাড় হয়, সেটা শুধু কিডনি বিক্রি করে জোগাড় করতে পারেন যতটুকু টাকা এই মতো দরকার। কিডনি বিক্রি করে অপারেশনের থিয়েটারে মারা যেতে পারেন, কিন্তু সেখানে না মরলেও পরে যে কোনো সময় তো মরতে পারেন। অমল বলল, তা না হয় বুঝলাম, কিন্তু আমার আয়ু আদৌ 10 বছর আছে কিনা সেটা বা কীভাবে জানা যাবে? যে কোনো সময় যে কেউ মরতে পারে তো, তাই না? মৃণাল বললেন, স্বীকার করছি সেই ঝুঁকি আছে, তবে ক্যালকুলেটেড রিস্ক বলে একটা কথা আছে। আপনার ঠিকচ্ছি কুলজি নিয়ে গত 2 মাস গবেষণা করেছি। আপনার সঙ্গে দেখা হওয়া কাকতালীয় নয়, তারপরেও যেটুকু সন্দেহ ছিল চাকরির দরখাস্তে আপনি যে তথ্য দিয়েছেন তা থেকে দূর হয়েছে। অমর বলল, আপনি তাহলে পার্কে যেতেন আমাকে খুঁজতে? মাথা বাড়ানো ধাঁধা জিজ্ঞেস করা কি স্রেফ অজুহাত? মৃণালবাবু বললেন, বিষয়টা সেই রকমই, তবে সেই লোক যে আপনিই হবেন তা জানতাম না। গ্রহ নক্ষত্রের বিচারে যাকে যে কাজ হবে সেই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা ছিল ওখানটাতেই, বছরের ওই সময়ই, 0 পয়েন্টের কাছাকাছি। দরকার ছিল লক্ষণ আর গুণ বিচারের। ধাঁধা জিজ্ঞেস করে গুণ বিচার অতি পুরনো গ্রিক রীতি। এডিপাস আর ফিংসের ঘটনাটা মনে করে দেখেন। এসবই আমার গুরু সিরাসের কাছ থেকে শেখা। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? আপনিও জাতি হিন্দু এবং আমার বংশের লোক। বহুকাল আগে আমার আপনার একই পরিবার ছিল। অমর বলল, বুঝলাম, আমরা একই বংশের। মানধাতার আমলের পরিবারও একটাই ছিল, কিন্তু কী লাভ হচ্ছে এতে? মৃণাল বললেন, আপনি বাবর আর হুমায়ুনের ঘটনাটা তো জানেন। ছোট বয়সে হুমায়ুন মরতে বসেছিল। সে যখন সব চিকিৎসার বাইরে, আজরাইল কখন আসে সেই অপেক্ষায়, তখন এক সুফি সাধক বাবরকে বলেছিলেন, হুমায়ুনের জীবন বাঁচাতে হলে তার কাছে সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা কোরবানি করতে হবে। বাবরের মহামূল্যবান জিনিস মাত্র 3টি। কোহিনূর হিরে, যেটা তিনি ইতিমধ্যেই হুমায়ুনকে দিয়ে দিয়েছেন, তার রাজ্য এবং নিজের জীবন। বাবর ভেবে দেখলেন শেষেরটার মূল্যই সবচেয়ে বেশি। কোরবানি করতে হলে ওটাকেই করতে হবে। সুফি নির্দেশে বাবর হুমায়ুনের খাটের চারদিকে 3 পাক ঘুরলেন। ঘোরার সময় মনে মনে বললেন, হে করুণাময়, আপনি আমার আয়ু, আমার জীবন, আমার ছেলেকে দিয়ে দিন, এবং তার অসুখ আর মৃত্যু আমাকে দিন। বাবর এই কাজ করলেন মাগরিবের আজানের সময়। পরদিন ফজরের পর থেকেই হুমায়ুন সুস্থ হয়ে উঠতে লাগলো, কিন্তু বাবর আর বিছানা থেকে উঠতে পারলেন না। তার সব আয়ু তিনি হুমায়ুনকে দিয়ে ফেলেছেন। আত্মীয়তার টান অনেক বড় জিনিসটা ভাই। অমর বলল, তা না হয় হলো, কিন্তু আপনি তো হুমায়ুন না, আমিও বাবর না। তাছাড়া আপনি বিছানায় শুয়ে মরার জন্য অপেক্ষা তো করছেন না। মৃণাল বললেন, বাইরে থেকে তাই মনে হয়, ভেতরে ভিন্ন চিত্র। আমার দেহে বিচিত্র রোগ বাসা বেঁধেছে। এই অসুখের নাম সিস্টেমিক ক্লোরিসিস। আমার হাত আর মুখের অবস্থা দেখেছেন? কুষ্ঠ রোগীর সব লক্ষণ ওখানে আছে। চামড়া শুকিয়ে শক্ত হয়ে ঝরে ঝরে পড়ছে। চামড়ার রং হয়েছে সেতী রোগীদের মতো। কিছুদিন পর ঠোঁট, নাকের পাটা, চোখের পাতা, কানের লতি সব বিলীন হয়ে যাবে আমার। ঠেকানো কোনো রাস্তা নেই। এক ভয়াবহ রোগ। এ রোগে শরীরের ইমিউন সিস্টেম দেহকে শরীরের রোগ থেকে হাত থেকে রক্ষা করে না, বদলে শরীরকেই আক্রমণ করে বসে। কুষ্ঠের চিকিৎসা আছে, কিন্তু এর নেই। বাইরে যেমন দেখছেন, ভেতরে হার্ট এবং লাংসের অবস্থা অমনি। ইউরোপ, আমেরিকার বড় বড় সব ডাক্তার দেখে জবাব দিয়ে দিয়েছে,
মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র, এবং সেটা ভীষণ যন্ত্রণাদায়ক। 6 মাস আগে দেশে এসেছি শেষ শেষ চেষ্টাটা করার জন্য। অমল বলল, শেষ চেষ্টাটা কি অন্যের কাছ থেকে আইবো নেওয়া? মীরাবাবু বললেন, এক্স্যাক্টলি। অমল বলল, কিন্তু এত দেশ থাকতে এখানে কেন? মৃণালবাবু বললেন, টাকা ছড়ালে এখানে সব সম্ভব। তাছাড়া কাজটা আমি করতে যাচ্ছি ভারতীয় দেবীর সহায়তায়। কৃষ্ণ জাদুর চর্চা করে কোনো দেবীকে একবার ডেকে আনলে তাকে দ্বিতীয়বার ডাকা যায় না। সাড়া নাও দিতে পারেন, আর যদি সাড়া দেনও, জীবন সংশয় হতে পারে। অমল বলল, অশোকটা বাঁধালেন কি করে বলুন তো? মৃণালবাবু একটু হেলে তারপরে বললেন, সিরাজের সঙ্গে পুরনো সব দেবদেবীর মূর্তির খোঁজে দুনিয়ার নানান জায়গায় যেতে হয়েছে। ঘুরতে হয়েছে লোকালয় থেকে বহু দূরে, সমাধি চত্বরে, মন্দিরের ধ্বংসস্তূপে। আমরা একবার গেলাম লিবিয়ার গাদামিসে, মেডিটেরিয়ানের কাছেই তিউনিসিয়া আলজেরিয়া বর্ডারে। সিরিয়াসের কাছে পাক্কা খবর ছিল ওখানে আনুবিসের এক প্রাচীন মন্দিরে সাইমন মেগাসেসের লেখা অমূল্য পার্চমেন্ট আছে। এই সাইমন মেগাসাস যীশুখ্রিস্টের আমলে ইসরায়েলের সবচেয়ে বড় জাদুকর ছিল। সামারিয়া এলাকায় সব লোককে কালো জাদুর প্রভাবে বশীভূত করে লিখেছিল এই সাইমন। ঊষর মরুভূমির ভেতর গাদামিস এক অদ্ভুত শহর। বাড়িঘর, মন্দির, রাস্তাঘাট সব মাটির নিচে। হাজার হাজার বছর ধরে তিল তিল করে লক্ষ লক্ষ লোক গড়ে তুলেছিল ওই নগরী। আনুবিসের মন্দির খুঁজে বার করে আমরা যতদিনে ঢুকলাম ততদিনে পার্চমেন্ট হাওয়া। মন্দিরের গর্ভগৃহে আনুবিসের ইয়া বড় মূর্তি। মূর্তির পায়ের নিচে গোল গোল অনেকগুলো খোপ। বোঝাই যাচ্ছে ওগুলোতে পার্চমেন্ট স্ক্রোল করে রাখা হতো। কি মনে হলো, একটা খোপে হঠাৎ করে হাত ঢুকিয়ে দিলাম, ভেতরে ধুলোবালি মাকড়সার ঝোল, আর কিছুই নেই। হাত বের করে যখন আনছি এমন সময় টের পেলাম কুট করে কি সে যেন কামড় দিল। হাত বাইরে আলো এনে দেখি কালো কুচকুচে পিঠওয়ালা বিটল বসে আছে তালোর বলে। মাথায় ত্রিশূলের মতো শিং, দুটোকে দুটো দাঁড়া শেষ প্রান্তে মানুষের আঙ্গুলের মতো আঙ্গুল। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন সিরিয়াস। বুঝলাম ঘটনা দেখে ঘাবড়ে গেছেন তিনি। সঙ্গে সঙ্গে আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসেন সিরাস। পরদিনই আমেরিকায় ফিরে যাই আমরা। সিরাস আমাকে জানান ওই বিটলগুলোকে বলা হয় মেগাসোমা আনুবিস, অতি বিরল প্রজাতির বিটল। ওগুলো কাউকে কামড়ালে মৃত্যু অনিবার্য। ধরা হয় দেবতা আনুবিসের অভিশাপ পড়েছে তার উপরে। এরপর কেটে গেছে 2 বছর। সিরাস মারা গেছেন, আমি পড়লাম অসুখে। ব্ল্যাক আর্টের চর্চা অনেক কিছু দেয় ঠিকই, তবে বিনিময়ে কেড়ে নেয় জীবনটাকেই। একথা শুনে অমল বলল, আপনার সব কথা যদি সত্যি হয় তাহলে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে আপনি আমার আয়ু থেকে 10 বছর নিয়ে নেবেন, তাই তো? টাকাটা পাবো কখন? মৃণালবাবু বললেন, প্রস্তাবে রাজি হলে 2 লাখ টাকায় এখনই পাবেন। কাজ শেষ হলে আরও 8 লাখ, মোট 10 লাখ নগদ। তবে সাবধানের মার নেই, আপনার জীবন বিমা করিয়ে রাখতে চাই। যদি কোনো কারণে দ্রুত মারা যান তাহলে আপনার নমিনি পাবে আরও 10 লাখ। পলিসি কেনা হয়ে গেছে। আমার হাতে যে ফর্মগুলো দেখছেন ওগুলোতে যদি সই করেন তাহলে আজই এলিকোয়ে পলিসি খোলা হয়ে যাবে। এখন বলেন আমার প্রস্তাবে রাজি আছেন কি না? অমল বলল, আমি রাজি। বলুন কি করতে হবে? মৃণালবাবু বললেন, আজ ডিসেম্বরের 13 তারিখ। আপনাকে 7 দিনের ছুটি দেওয়া হবে। এর ভেতর যদি ইচ্ছে হয় বাড়ি যেতে পারেন, তবে অন্য একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। সেটি হলো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়া। হাওর পার হলে পূব দিকে ভারত সীমান্ত। মাত্র 300 গজের এক ফালি সমতল জমি বাংলাদেশকে ভারত থেকে আলাদা করেছে। ওই জায়গাটাতে ওপরের পাহাড় থেকে খাসিয়ে মেয়েরা পিঠে খড়ি বোঝা এনে বিক্রি করে। হাওর অঞ্চলে গাছ নেই, এই খড়িই জেলেরা রান্নাবান্না করে ওখানকার লোকেরা খায়। খাসিয়া মেয়েদের খড়ি বেচে যে টাকা পায় তা দিয়ে ওখান থেকে বাজার সদাই করে আবার ফিরে যায় তাদের পাহাড়ি গ্রামে। এই খাসিয়া মেয়েগুলোর মাধ্যমে এক বিশেষ জাতের ধান সংগ্রহ করবেন। ওই ধানের নাম ডুমাহি। ধরা হয় ওটাই পৃথিবীর প্রথম ধান।
উৎপত্তিও ওই হাওর অঞ্চলেই। কম করে হলেও 10,000 বছরের পুরনো এই ধান, তুলনাহীনের স্বাদ। ছিন্নমস্তা অহম উপজাতীয়দের দেবী। হাজার হাজার বছর আগে যখন প্রথম এই দেবীর উদ্ভব হয়, তখন এই ধানের অর্ঘ্য দিয়ে তাকে তুষ্ট করত পূজারীরা। টাকা যা চায় দেবেন। খাসিয়ারা সৎ, উল্টোপাল্টা ধান গুছিয়ে দেওয়ার সম্ভাবনা খুব কম, তবে ডুমাহি পাওয়া কঠিন হবে। অমর বলল, এই ধান দিয়ে কি হবে? তাছাড়া এই ধান তো কাছে পিঠেও বা কোথাও পাওয়া যেতে পারে, অত দূর যেতে হবে কেন? অমলবাবু বললেন, মৃণালবাবু বললেন, এই ধানের ফলন অত্যন্ত কম, গাছে থাকা অবস্থাতে ঝরে যায় বেশিরভাগ। ওই ধান এখন আর খাওয়ার জন্য চাষ করা হয় না, এই চাষও শুধুমাত্র পূজায় ব্যবহার করার জন্য। আর ওই কাজটা কেবল খাসিয়ারাই করে। ধান দিয়ে কি হবে সেটা পরে জানবেন। মন্দাকিনীর কাছ থেকে টাকাটা নিয়ে রওনা হয়ে যান। যাওয়ার আগে ফর্মগুলো সই করে ওর হাতে দিয়ে যাবেন। আর একটা কথা, 21শে ডিসেম্বর বিকেলে আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে। রিপোর্ট করতে ব্যর্থ হলে সব চুক্তি বাতিল হয়ে যাবে, সেই সঙ্গে চলে যাবে আপনার চাকরিটাও। আর যাই করেন, ধান আনতে ভুলবেন না। অফিস থেকে বেরিয়ে রিক্সা নিয়ে সায়েন্স ল্যাবরেটরিতে যে পৌঁছালো অমল। তারপর লোকাল বাস ধরে গাবতলী। পাটুরিয়ায় নিজ গ্রামে পৌঁছাতে পৌঁছাতে বিকেল। মানিকগঞ্জ থেকে বড় ইলিশ মাছ, মাংস, দই, মিষ্টি, মা বোনের জন্য কাপড়, ছোট দু ভাইয়ের জন্য বাটার, জুতো, স্যান্ডেল এসব কিনে হুলস্থ করেছে। বাসে আসতে আসতে ভেবে দেখেছে অমল, 2 লাখ টাকা অনেক টাকা। বহু সমস্যার সমাধান এই টাকায় হবে। আদৌ যদি আর অফিসে ফিরে না যায় সে, তাহলেও খুব বেশি ক্ষতি হবে না। যদিও আয়ু বিক্রির বিষয়টা একেবারে হাস্যকর, গেলেও ক্ষতি নেই। তারপরেও কি দরকার এসব ঝামেলার? মৃণালবাবু মরলেই কি আর বাঁচলেই বা কি? পরদিন সকালে ইলিশ মাছ ভাজি আর মুসুরির ডাল ঘাটা দিয়ে গরম ভাত খেয়ে বিমলকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জের কোর্টে গেল অমল। দেখা গেল তার বাবার পরিচিত উকিল অপূর্ব কুমার নন্দীর সঙ্গে। কেসের নোটিশ, কাগজপত্র সব দেখে অপূর্ববাবু বললেন, শোনো অমল, তোমার জ্যাঠা শৈলেনকে আমি চিনি। কেস কাছারি করে পেরেক ঝুনো হয়ে গেছে তার। এর সঙ্গে পাল্লা দেওয়া খুব কঠিন। এই মামলা যদি জিততেও পারো, তবুও দেখবে কেস চালাতে গিয়ে ভেটে মাটি বিক্রি করতে হয়েছে। আমি বলি কি, কিছু টাকা পয়সা হাতে দিয়ে মিটমাট করে নাও। ওকে বলো কেসটা তুলে নিতে। কেসটা তুলে নিয়ে জমি জায়গা তোমাদের নামে লিখে দিতে। আজ বাড়ি ফিরে যাও, ভেবেচিন্তে দেখো। যদি মামলা লড়তেই চাও তাহলে কাল এসো, তখন দেখব। বাড়ি ফিরে বিকেলের দিকে মাকে নিয়ে জ্যাঠার সঙ্গে দেখা করলো অমল। জ্যাঠা কেস উঠিয়ে নিতে রাজি, জমিও লিখে দেবে, তবে তার জন্য নগদ 4 লাখ দিতে হবে। পরিবারের ভেতরে বলেই এত কম, বাইরের লোক হলে 10 লাখের নিচে হতো না। রাতে বিছানায় শুয়ে পরদিন কীভাবে সুনামগঞ্জে যাবে আমার ভাবতে লাগলো সেই কথাই। বাসে করে সিলেট শহরে পৌঁছাতেই রাত হয়ে গেল। দরগা গেটের এক হোটেলে উঠল অমল। সুনামগঞ্জের বাস ছাড়ে আম্বরখানা নামের এক জায়গা থেকে। হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স। ঝরঝরা লোকাল বাসে চড়ে সুনামগঞ্জে গিয়ে যখন উঠল, তখন দুপুর গড়িয়ে গেছে। মৃণালবাবু যে জায়গার কথা বলেছিল তা তখনও 40 মাইল দূরে। ওই জায়গার নাম টেকের ঘাট। বর্ষাকালে যাওয়া সহজ। হাওয়ার পাড়ি দিয়ে লঞ্চে কিংবা ইঞ্জিন লাগানো নৌকায় হাওয়া খেতে খেতে ওপারে গেলেই হলো। যত সমস্যা শুকনোর সময়। হাওর শুকিয়ে কাদা, মাঝে মধ্যে আবার গভীর জলাশয়। হেঁটে সাথে যদিও বা যাওয়া যায়, তবে ওপারে পৌঁছতে কত সময় লাগবে কে জানে। হাওরের রুট বাদ দিলে বিকল্প পথ হলো ভারতের বর্ডারের পাহাড়ে কোল ঘেঁষে সরু রাস্তা। রাস্তা না বলে ট্রেইল বলাই ভালো। ট্রেইল যেখানে চওড়া সেখানে রিক্সা, ভ্যান, টেম্পো চলে। বাকিটা হয় হাঁটো, না হয় সাইকেল চালাও। ওবেলায় সে জায়গায় যাওয়া সাধারণ যানবাহন সব বন্ধ হয়ে গেছে। রাতটা সুনামগঞ্জে ছাড় পোকা বোঝাই বেডওয়ালা বোর্ডিংয়ে প্রায় নির্ঘুম কাটিয়ে সকালে ভটভটি টেম্পোয় চড়ে রওনা হলো অমল। ঝাঁকি ধুলো বাদ দিলেও 2 স্ট্রোক ইঞ্জিনের ধোঁয়ায় নাকের চোখে জলের বান ডাকলো। নানান তাল করতে করতে ট্যাগের ঘাটে অমল যখন পৌঁছালো, তখন সূর্য পাটে বসেছে। ঝাঁকি ধুলো বাদ দিলেও 2 স্ট্রোক ইঞ্জিনের ধোঁয়ায় চোখে নাকে জলের বান ডাকলো। নানান তাল করতে করতে ট্যাগের ঘাটে অমল যখন পৌঁছালো, তখন সূর্য পাটে বসেছে।
খাসিয়া মেয়েরা খড়ি লাকড়ি বেছে বাজার সদাই করে ফিরে গেছে যে যার বাড়িতে। তার আবার আসবে পরদিন সকালে। রাস্তা ঘেঁষা বিশাল এক রোয়েন্টি গাছের নিচে বসল অমল। পশ্চিমে টাঙ্গুয়ার হাওর, উল্টো দিকে এক চিলতে জমির ওপর ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পরিত্যক্ত কয়েকটা হাফ বিল্ডিং, জং ধরা লোহার ট্রলি, ঘাস গজানো রেলওয়ে ট্র্যাক, আদিকালের মরচে পড়া বড় বড় সব ট্রেন, স্বচ্ছ নীল জলের ছোট্ট একটা সরোবর। সমতল জমিটার পরেই দিগন্ত বিস্তৃত ঘন গাছপালা ঢাকা আকাশ ছোঁয়া পাহাড়ের সারিতে পরন্ত বিকেলের সোনালি রঙের আলো। ছবির মতো সুন্দর জায়গাটা দারুণ নীরব, চারদিকে কি যেন নেই একটা ভাব। জীবন আর সময় দুটোই থমকে গেছে এখানে। এই জন্য ইহজাগতিক ব্ল্যাক হোল। অনন্তকাল ধরে সব কিছু একই রকম। সিমেন্ট ফ্যাক্টরির কম্পাউন্ডের পরে ঘাসে ঢাকা বিশাল এক খালি মাঠ। মাঠ পেরিয়ে ছোট মহল্লায় একতলা দোতলা টিনের বাড়ি। মহল্লার ওপারে বাজার, মসজিদ। কিছুক্ষণ বসে থেকে বাজারের দিকে রওনা হলো আমার। হোটেল বোর্ডিং এখানে নেই। রাতটা কোথায় কাটাবে বুঝতে পারছে না। বাজারটা ছোট হলেও ভালো। ছোটোখাটো রেস্তোরাঁ, চায়ের স্টল, মনোহারি দোকান, এমনকি ইলেকট্রনিক আইটেম সারের দোকানও আছে। সম্ভবত খাসিয়াদের জন্যই এসব আয়োজন। রেস্টুরেন্টে খেয়ে দিয়ে রাতে কোথায় থাকা যায় মালিকের কাছে সে কথা পড়ল আমল। মসজিদের মুয়াজ্জিনের ঘরে থাকার ব্যবস্থা হলো। সে যাতে হিন্দু হলেও সমস্যা নেই, মেহমান বলে কথা। তবে ট্যাকের ঘাটে আসার উদ্দেশ্য গোপন রেখে জানালো এমনি বেড়ানোর জন্য এসেছে। পরদিন মসজিদের পুকুরে স্নান করে নাস্তা সেরে আবারও রেন্ট্রি গাছটার নিচে গিয়ে বসলো আমল। এখন খাসিয়া মেয়েরা কখন আসে সেই অপেক্ষা। 11টা বেজে গেল, খাসিয়াদের দেখা নেই। এখন কি করবে বুঝতে পারছে না। বাজারে ফিরে গিয়ে খাসিয়া মেয়েরা কখন আসবে সেটা জিজ্ঞেস করা সম্ভব না। উল্টো পাল্টা ভেবে বসতে পারে। বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো আমল। আর ঠিক তখনই তার চোখ পড়ল পাহাড়ের গায়ের ট্রেইল বেয়ে পিলপিল করে নেমে আসছে একদল খাসিয়া মেয়ে, পিঠে খড়ির বোঝা। মেয়েগুলো সোজা এসে থামলো রেন্ট্রি গাছটার নিচে। লাকড়ির বোঝা নামিয়ে জিরাতে বসলো। তাদের ফর্সা ধবধবে লাল রঙের ছোপ কপালে মেরুন টিপ। পায়ে পায়ে এগিয়ে গেল আমল। মাঝবয়সী 3জন মহিলা সব খড়ি কিনে ফেললো। দরদামে ধারই ধারল না। তারপর পারলো আসল কথা। সর্দারনি টাইপের একজনের হাতে 500 টাকা একটা নোট ধরিয়ে দিয়ে বলল 1 কেজি ডুমাহির ধান এনে দিতে, এবং সেটা আজকের মধ্যেই। মহিলা জানালো আজ আর হবে না। ওখান থেকে তার বাড়ি আধা বেলা রাস্তা। তাছাড়া বর্ডার দিনে একবারই পার হওয়া যায়। পরদিন সকালে এনে দেবে। পরপর 2 রাত মুয়াজ্জিনের ঘরে থাকা সম্ভব না। মহাযন্ত্রণা হলো দেখছি, মনে মনে ভাবলো আমল। কিন্তু কি আর করা, গাছতলায় শুতে হলেও আরও 1 রাত এখানে তাকে কাটাতে হবে। গাছতলায় শুতে সমস্যা নেই, সমস্যা হলো লোকে সন্দেহ করতে পারে, নানান প্রশ্ন করবে তারা। ফেরারি আসামি ভেবে পুলিশে খবর দেওয়া বিচিত্র না। আমল মহিলাকে জানালো ধান হাতে পাওয়ার পরে আরও 500 টাকা বকশিশ দেওয়া হবে, তবে সকাল সকাল এনে দিতে হবে। কথাবার্তা সেরে বাজারের দিকে হাঁটা ধরল আমল। এমন সময় পেছন থেকে মহিলাদের ডাক শুনে থমকে দাঁড়াতে হলো তাকে। মহিলারা জানতে চাচ্ছে খড়ির বোঝা কোথায় ডেলিভারি দিতে হবে। ধানের টেনশনে খড়ির কথা বেমালুম ভুলে গেছে সে। আমল জানালো আপাতত খড়িগুলো ওখানেই থাক, পরে উঠিয়ে নেবে। আগে রেস্টুরেন্টে গিয়ে দুপুরে খাবার খেয়ে অমল জানালো তার শরীরটা ভালো না। বিছানায় শুয়ে একটু রেস্ট নিতে চায় সে। আবারও মুয়াজ্জিনের ঘর। রাতে কিছু খেলো না আমল, বলল পেট খারাপ। কোনো মতে রাতটা যাতে পার হয়, ভগবানের কাছে সেই প্রার্থনা। পরদিন সকালে মুয়াজ্জিনের কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্টে নাস্তা করে আবার গাছতলা। রাতে হাওয়া হয়ে গেছে খড়ির বোঝাগুলো। খাসিয়া সর্দার নিয়ে ধান নিয়ে এলেই হয়। এখন বেলা চলে গেছে। খাসিয়া মেয়েরা আসছে যাচ্ছে, অথচ সর্দারনির দেখা নেই। সুনামগঞ্জ ফিরতে হলে আর ঘন্টাখানেকের মধ্যেই রওনা হতে হবে। এরপর অত দূরের রাস্তায় কেউ আর যেতে চাইবে না। অধৈর্য হয়ে পায়চারি শুরু করলো অমল। কী সিদ্ধান্ত নেবে ভেবে পাচ্ছে না। খাসিয়া মেয়েদের কাউকে যে জিজ্ঞেস করবে সেটাও সম্ভব না। কাল যে মেয়েগুলো এসেছিল আজ তারা আসেনি। সর্দারনির নাম পর্যন্ত যায় না সে। একটাই রাস্তা খোলা আছে,
সেটা হলো আজ সুনামগঞ্জে গিয়ে রাতটা কাটিয়ে কাল আবার এখানে ফিরে আসা। কিন্তু ফিরে আসতে আসতে গেলেও দিন পার হয়ে যাবে। এর ভেতর সর্দানি এসে তাকে না পেয়ে ফিরে গেলে আরও হয়তো দেখাই হবে না। হলো সেটা হবে 21 তারিখের পর। তখন আর কি হবে ওই ধান দিয়ে? গাছতলায় বসে মাটির দিকে তাকিয়ে থাকলো অমর। ভব করছে মাথার ভেতর, মনে হচ্ছে শূন্য হয়ে গেছে মাথাটা। কতক্ষণ এরকম সমাধিস্থ অবস্থায় কেটে গেছে বলতে পারবে না অমর। তার সব্বিত ফেললো, হে বাবু ডাক শুনে। চোখ তুলে দেখলো তার সামনে দাঁড়ানো সর্দারনি। তার হাতে পুরনো কাপড়ের ছোট্ট একটা বুটলা। সর্দারি জানালো 1 কেজি পাওয়া যায়নি, অনেক খুঁজে মাত্র আধা কেজি জোগাড় করতে পেরেছে সে। মহিলার হাতে 500 টাকার দুটো নোট ধরিয়ে দিয়ে টেম্পো ধরতে ছুটলো অমর। শুনতে পেলো পেছন থেকে মহিলা চেঁচাচ্ছে, একটা নোট বেশি হয়ে গেছে, ফেরত নিয়ে যান। ছুটতে ছুটতে অমল বলল, রেখে দাও, মিষ্টি কিনে খেও। ধানটা নিয়ে অমল যখন ধানমন্ডি এসে পৌঁছালো তখন 21 তারিখ বিকেল 4টা। ডেডলাইন যদি রাইফেলের গুলি হতো তাহলে বলা যেত সময়সীমা কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। মৃণালবাবুর সঙ্গে হলঘরে দেখা হলো অমলের। সরাসরি ধানের পোটলাটা তার সামনে টেবিলের উপর রেখে অমল বলল, এই হলো আপনার ডুমাহি ধান, দেখে নিন ঠিক আছে কিনা। অমলবাবুর এই কথা শুনে মৃণালবাবু বললেন, আপনি ডেলিভারি নেওয়ার সময় খুলে দেখেননি? অমল বললেন, না দেখিনি, সময় ছিল না। মৃণালবাবু পোটলাটা খুলে একটা মাত্র ধান 2 আঙ্গুলে তুলে নিয়ে চোখের সামনে তুললেন। আকারে বেশ ছোট এবং গোল ধরনের ধান, গায়ে ঝকঝকে সোনালি আর গাঢ় খয়েরি ডোরা কাটা। ভালো করে দেখে নিয়ে বলল, ঠিক আছে, এটাই ডুমাহি ধান। আপনি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নিন, রাত 12টায় ফের দেখা হবে। মন্দাকিনী, ওকে ঘরে নিয়ে যাও। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করলো অমর। মৃণালবাবু বললেন, কী প্রশ্ন অমরবাবু? অমর বলল, এই ধান তো আগেও জোগাড় করা যেত, আমাকে দিয়ে তো তাড়াহুড়ো করে নিয়ে আসার কারণ কি? মৃণালবাবু বললেন, যে কাজটা আমি করতে চাই সেটা পুরো প্রক্রিয়াতে কিছুটা হলেও আপনার অবদান থাকতে হবে। আপনি যে স্বেচ্ছায় আপনার আয়ু দিতে চাচ্ছেন সেটাতে হতে হবে প্রমাণিত সত্য। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এখন যান, ঘুমিয়ে ফ্রেশ হন, সারা রাত জাগতে হবে। রাত 11টার সময় অমরকে ঘুম থেকে ওঠালো মন্দাকিনী। তাকে বাথরুমে নিয়ে মাথার সব চুল কেটে ন্যাড়া করে দিল। 1 টাইম রেজর দিয়ে চালিয়ে ছেঁচে দিল বগলের নিচ। তারপর অমলের হাতে ছোট কিচি ধরিয়ে বলল, যেখানে যত অনাকাঙ্ক্ষিত চুল আছে সব সাফ করে সাবান মেখে স্নান সেরে ফেলেন। বাথরুমে সাদা থান কাপড় রাখা আছে, স্নানের পর ওটা করবেন। আমি বাইরে অপেক্ষা করছি। হল ঘরে মৃণালবাবু অপেক্ষা করছেন, আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। মনে মনে বিরক্ত হলো আমার। বলল, লক্ষ্য করেছি আমি আসার পর থেকে আপনি আশপাশে ঘুরিয়ে করছেন, আমাকে একা থাকতেই দেওয়া হচ্ছে না। বিষয়টা কি জানতে পারি? মন্দাকিনী বলল, অবশ্যই পারেন। আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে আপনাকে নিয়ে সাধনে বসবেন মৃণালবাবু। বেশ কিছু নিয়মকানুন মেনে আপনাকে সাধনে বসতে হয়। তারপর আপনি যদি নিজের অজান্তে উল্টোপাল্টা কিছু করে বসলে সাধনা পণ্ড হয়ে যেতে পারে। শেষ মুহূর্তে এসে এই ঝুঁকি নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? বাথরুম থেকে বেরোনোর পর অমলকে হল ঘরে মৃণালবাবুর কাছে নিয়ে গেল মন্দাকিনী। অমল লক্ষ্য করলো আমল বদলে গেছে হলঘরটা। বিরাট ফাঁকা ঘরটাতে 6টা মাটির পিদিমের হালকা আলোয় শুধু আয়তকার নিচু মতন একটা বেদি চোখে পড়ল। বেদির উপর আধো অন্ধকারে দাঁড়িয়েছে ছিন্ন মস্তার কুচকুচে কালো কোষ্ঠী পাথরের অপার্থিব মূর্তি। অনেক উঁচুতে কাচের পাল্লা বসানো ছাতের বেশ কিছু পাল্লা সরিয়ে ফেলেছে। অমলের চোখ পড়ল কালো আকাশের পটভূমিতে নক্ষত্রের মিটমিটি। মূর্তির সামনে সাদা কালো মার্বেলের মেঝের উপর বিরাট সবুজ রঙের 12টা পাপড়িওয়ালা পদ্মের মাঝখানে লাল ত্রিভুজের ভেতর সাদা হেক্সাগ্রাম আঁকা। পদ্মের 12টা পাপড়ির 6টির মাথার কোণগুলো ভেতরে পাকা কলা, নারকোল, আখের টুকরো, জবা, পদ্ম এবং ধুতরার ফুল রাখা। বাকি 6টিতে সোনা, রূপা, লোহা, তামা, দস্তা এবং পারদ। 6টি দুষ্প্রাপ্য ও সহজলভ্য ভিন্ন ভিন্ন ধাতু। ত্রিভুজের 3 কোণ ভর্তি খই, বোঝা যাচ্ছে ওগুলো ডুমাহি ধানের। হেক্সাগ্রামের 6 কোণের মাথার কোণটা ছিন্ন মস্তার মূর্তির দিকে তীরের মতো করে সোজা করে আঁকা। কোণটা খালি।
উল্টো দিকের কোণটারও একই অবস্থা। ডান বাঁয়ে দুটো দুটো চারটে কোণে চারটে কাচের খুঁড়ি। খুঁড়িগুলো তিনটিতে মাটি, জল, জ্বলন্ত অঙ্গার। 4 নম্বর খুঁড়ির মুখ কাচের ঢাকনা দিয়ে আটকানো। ভেতরে কিছু নেই। সবুজ রঙের পদ্ম ফুলটাকে ঘিরে সাদা কালিতে লেখা একটি মন্ত্র। এত কিছু দেখতেই অমলের সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড। তার দিকে এগিয়ে এলো মৃণালবাবু। তার পরনেও সাদা থান, মাথাতে কোনো চুল নেই, সম্ভবত অসুখী দফা করে শেষ করে দিয়েছে সেগুলো। মৃণালবাবু বললেন, অমলবাবু আপনি রেডি তো? অমল বলল, আগে আমি রেডি। কী করতে হবে বলেন। মৃণাল বললেন, বলবো, তবে তার আগে কিছু কথা আপনার জানা দরকার। আয়ু বাড়ানোর জন্য ছিন্ন মস্তাকে আহ্বান করবো আমি। ইউরোপ আমেরিকা হলে অন্য দেবীকে ডাকতে হতো। যে দেশে যে দেবীর পুজো হয় তাকে সেখানে তাকেই ডাকা ভালো। তাছাড়া দেবদেবীরা পূজারীর ডাকে সাধারণত মাত্র একবারই সাড়া দেন। সিরাস এবং আমি পশ্চিমা দেশে পরিচিত প্রায় সব দেবীকেই নৈবেদ্য দিয়েছি। এখন বাকি আছে শুধু ছিন্নমস্তা আর বগলামুখীর মতো দেবীরাই। ছিন্নমস্তার সাধনার জন্য দরকার হয় সঠিক তিথির। এই ব্রহ্মাণ্ডকে ঘিরে আছে অসংখ্য বলয় বা স্ফিয়ার। এমন একটি বলয়ে বেশিরভাগ দেবদেবীর অবস্থান। মাঝে মাঝে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন হয় যে ওই বলয়টা পৃথিবীর খুব কাছে চলে আসে। দেবদেবীরা আগ্রহ নিয়ে তাদের ভক্তকে দেখেন। এই সময়টাকে বলা হয় মাহেন্দ্রক্ষণ। তখন কোনো দেবী কিংবা দেবতাকে ডাকলে তারা ভক্তের ডাকে সাড়া দেন। আজ শুক্রবার, কৃষ্ণপক্ষের পঞ্চমী। প্রতি 200 বছরে 90 ডিগ্রিতে সৌরজগতের সব গ্রহ এক লাইনে আসে। 30 ডিগ্রিতেও আসে এক লাইনে, তবে সেটা হয় প্রতি 3300 বছরে একবার। খ্রিস্টের জন্মের 581 বছর আগে একবার হয়েছিল। হেকাটির মন্দির ওই বছরই তৈরি হয়। আমাদের ভাগ্য সাংঘাতিক ভালো, কারণ প্রতি 200 বছরে যে ঘটনাটা ঘটার সেটি ঘটছে এখনই। প্রতি বছর 21শে ডিসেম্বর পৃথিবী কর্কট নক্ষত্র মণ্ডলীর কাছে চলে আসে। পৃথিবীর ডান দিকে থাকে কর্কট নক্ষত্র, বাঁ দিকে থাকে সূর্য আর মকর নক্ষত্র, এবং উপরে থাকে কন্যা নক্ষত্র মণ্ডলী। আজ রাতে পৃথিবী সহ সৌরজগতের সব গ্রহ মিলে ট্রায়াঙ্গেল তৈরি হবে। আগেই বলেছি, ব্ল্যাক আর্ট প্র্যাকটিস শুরু হয়েছিল প্রাচীন ব্যাবিলনে, সুমেরীয় সভ্যতার সময়। ইতিহাস বলে আধুনিক আলট্রাসনোমির জন্ম ওই সময় হয়েছিল। আসলে ব্ল্যাক আর্ট প্র্যাকটিশনাররাই অ্যাস্ট্রোনমির জনক। নক্ষত্র তিথির জ্ঞান ব্ল্যাক আর্টের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এই কারণেই যুগে যুগে অতি শিক্ষিত আর জ্ঞানী লোকেরাই এই বিদ্যা আয়ত্ত করতে পেরেছে। জাদুকর মার্লিন, গ্যালিলিও, লিওনার্দো ব্রুনো, আইজ্যাক নিউটন, ইয়োহানেস কেপলার, এদের কথা ভেবে দেখেন, এরা সবাই জগৎ বিখ্যাত অ্যাস্ট্রোনমার। অথচ তাদের বিরুদ্ধে ব্ল্যাক আর্ট চর্চার অভিযোগ আছে। সে যাই হোক, এত কথা বলছি শুধু আজ রাতের গুরুত্ব বোঝানোর জন্য। হেক্সাগ্রামের 4 কোণে ব্রহ্মাণ্ডে 4টি মৌলিক উপাদান রাখা হয়েছে: মাটি, আগুন, জল, এবার হাওয়া। ওপরের কোণটাতে বসবে আমি, সব থেকে নিচের কোণটাতে বসবেন আপনি। ছিন্নমস্তা একই সঙ্গে উর্বরতা এবং মৃত্যুর দেবী। আমার দৃঢ় বিশ্বাস, বিরল নক্ষত্র তিথি মেনে সঠিক উপাচার সাজিয়ে যেভাবে সাধনে বসতে যাচ্ছি আমরা, তাতে করে দেবী আমাদের ডাকে সাড়া দেবেন। তবে দেবী এলেও নিজ রূপে আসবেন না। উনি নেমে আসবেন মহাডামরির রূপ ধরে। অতি ভয়ঙ্কর রূপ এই মহাডামরির। তাকে নেমে আসতে দেখে আতঙ্কে মূর্ছা যায়নি এমন সাধক নেই বললেই চলে। অনেকে তার রূপ দেখে ভয় মারাও গেছেন। আপনাকে একটা মন্ত্র মুখস্থ করাবো। আপনাকে যেখানটায় বসাবো সেখানে বসে মাথা নিচু করে চোখ বন্ধ রেখে ওই মন্ত্রটা পড়বেন। যাই ঘটুক না কেন, চোখ খুলবেন না কোনো মতেই। এত কিছু বলছি কারণ মহাডামরি চাইবে আপনি তাকে দেখেন এবং সাধনা নষ্ট হোক। মন্ত্রটা শিখে নেন। আমার সব মন্ত্রই ল্যাটিন, সিরাসের কাছ থেকে শেখা। অন্য মন্ত্র জানা নেই। সিরাস বলতো, মানুষের সব ভাষা দেবদেবীদের জানা, প্রয়োজন শুধু সঠিক মন্ত্র ও উচ্চারণ। মন্দাকিনী, তুমি এখন যাও, ভোরে দেখা হবে। যাওয়ার আগে ছাকিটা এনে দিয়ে যাও।
রাত 12:03 ছিন্ন মস্তার মূর্তির সামনে একটা পোয়াতি ছাগি বলি দিল মৃণাল বাবু। মৃত ছাগির পেট ছিঁড়ে বের করলো দুটো মরা বাচ্চা। বাচ্চা দুটোর বুক ফেরে হাড় বের করে ওগুলো থেকে 2 টুকরো মাংস কেটে 1 টুকরো নিজে চিবিয়ে খেলো, অন্য টুকরো খেতে দিল অমলকে। এ কাজ দেখে গা গুলি উঠলো অমলের, কিন্তু না খেয়ে উপায় নেই। সে দেখলো ভাটার মতো ধকধক করে জ্বলছে মৃণালবাবুর চোখের তারা। এরপর মৃণালবাবু দেবদুয়ার থেকে সংগ্রহ করা গঙ্গা জল ছিটিয়ে দিল অমলের টাকের উপর। জলটা ভীষণ ঠান্ডা। অমলে মনে হলো তার মাথা চিরে হাড় চলে গেছে ওই জল। মনে হলো বহুদূর থেকে তাকে কে যেন বলছে, এ এক ধরনের মার্কিং, দেবী যেন তাকে চিনতে পারেন। গলা শুনে তার মনে হলো মৃণালবাবু না, কথা বলছে মহাশ্মশান থেকে উঠে আসা কোনো প্রেত। এরপর মৃণালবাবু বসলো হেক্সাগ্রামের মাথার কোণার ভেতর, অমলকে বসালো নিচের কোণটাতে। কিছুক্ষণ পরে ঘোর লাগা অবস্থায় অমল শুনতে পেল বিচিত্র ভাষার গুনগুন মন্ত্র উচ্চারণ। প্রথমে একটা কণ্ঠস্বর, তারপরে আরো অসংখ্য, যেন মৃণালবাবুর সঙ্গে মন্ত্র পড়ছে অগণিত প্রেতাত্মা। ধীরে ধীরে বাড়তে লাগলো সে ধ্বনি। মনে হলো কানের পর্দা ফেটে যাবে, ভেঙে চুরে উড়ে যাবে ঘরের দেয়াল, জানালা, দরজা, সব কিছু। ঘেমে নিয়ে যেতে লাগলো অমল। হঠাৎ করে কমতে লাগলো ঘরের তাপমাত্রা, সেই সঙ্গে বদলে গেল অযুত কণ্ঠের উচ্চারণ করার ধ্বনিও। এবার অমল শুনতে পেল সম্মিলিত বিলাপের সুর। হিম এমন পারলো যে অমলে মনে হলো শরীরের প্রতিটি রক্তকণা জমে বরফ হয়ে যাচ্ছে। মুহূর্তের ভেতর চোখের সামনে ভেসে উঠল জীবনের সমস্ত ঘটনা। ঠিক তারপরে দপ করে নিভে গেল সবকিছু। জ্ঞান ফিরে পেয়ে অমল দেখলো সে বিছানায় শুয়ে আছে। পাশের চেয়ারে বসা স্যুট কোট পরা মৃণালবাবু। বাবু বলল, অমল বাবু, আমি আর মন্দাকে নিয়ে আজই দেশের বাইরে চলে যাচ্ছি, আর হয়তো কখনো দেখা হবে না। এই ছোট ব্যাগটা রাখেন, এর ভেতর নগদ 8 লাখ টাকা আছে, সেই সঙ্গে একটা এনভেলপও পাবেন। আপনার জীবন বিমার পলিসির কাগজ আছে ওটাতে। সাবধানে মান নেই ভেবে আপনার মাথার তালুতে আমার শরীরের রক্ত দিয়ে স্বস্তিকাইকে দিয়েছি। এই রক্তের সঙ্গে মাখানো হয়েছে আসামের গুয়াহাটি থেকে যে মন্দিরের থেকে ছিন্নমস্তার মূর্তি এনেছি, সেই মূর্তির প্রতিমার পায়ের তলার মাটি। যে তিথিতে পুজো দিয়েছি তা আজ রাত 12টা শেষ হবে। দৈব শক্তির প্রভাব থাকবে সেই সময় পর্যন্ত। এর ভেতর তালুর এই চিহ্নটা মোছা যাবে না। যদি মুছে ফেলেন তাহলে পুরো আয়ুই হারিয়ে ফেলতে পারেন। সুতরাং খুব সাবধান অমলবাবু। একটা বেসবল ক্যাপ দিচ্ছি, মাথায় পরে নিন, আশা করি কোনো সমস্যা হবে না। কাগজপত্র এবং লাগেজের ফর্মালিটির স্বার্থে মন্দাকে নিয়ে আগেই এয়ারপোর্ট চলে গেছে। আমি আপনার জ্ঞান ফেরার অপেক্ষায় রয়ে গেছি। গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। মৃণালবাবু বাসা থেকে বেরিয়ে স্কুটার নিয়ে মেসে ফেললো অমল। রুমের ব্যাগ ট্যাগ রেখে শুয়ে থাকলো কিছুক্ষণ। সময় কাটছে না কিছুতেই। ভাবলো পীর ইয়ামিনী মাজারের কাছের পার্কটায় যাওয়া ভালো হবে। এখন রেখার সঙ্গে দেখা হলে ভালো সময় কাটবে হয়তো। 10টার দিকে পার্কে এসে দেখলো পার্ক একেবারে ফাঁকা। আগের মতো ওই গুলিস্তানের মোড়ে ছোটাছুটি করছে লোকেরা। প্রতিদিনের সেই একই দৃশ্য, অনন্তকাল ধরে চলছে এভাবেই। বেঞ্চের উপর বসে এসব দেখতে দেখতে ঘুম জড়িয়ে এলো অমলের চোখে। অমলের ঘুম ভাঙলো খিক হাসি আর ছোটপোটার আওয়াজ শুনে। চোখ মেলে তাকাতেই আকাশের গায়ে কামালের দাঁত বের করা মুখ দেখতে পেল অমল। বেঞ্চের পেছনে দাঁড়িয়ে কামাল তার মাথা মালিশ করে দিচ্ছে। কামাল বলল, স্যার মাথা টাক করছেন কেন? আবার টুপিও পিনছেন? মাথার তন টুপিটা খুললে পড়ছে মাটিত। আমি না এলে সরে তুলে নিয়ে গিয়া ওই চালাইতো। মাথা ভর্তি ধুলাবালি আর লাল রং। বিয়া বাড়িতে গেছিলেন মনে লয়। হাজির পোলা পাইন আর মাইয়া লোকের কাম কাজগুলা সব সাফ করে দিছি। সহজে উঠবার চায় না এইসব। নবরত্ন তেল মাখান লাগছে, মাথাও বানায় দিছি। আপনি দেখি জম্মের ঘুম দিছেন। এত মালিশ দিতেছি, এর পরেও ঘুম ভাঙে না। অমল দেখলো কামালের মুখটা যেন ঝাপসা হতে হতে
একেবারে সাদা হয়ে শূন্যে মিলিয়ে গেল। আর তার ঠিক পরেই ঘনিয়ে এলো আধার। দপ করে নিভে গেল জীবনের আলো।